আগের দিনে যা পড়েছিলাম তাই পড়েছিলে? হুম হুম হুম। আর এখানে হুম হুম। কেন পিডিএফ খোলেনি কেন? পিডিএফ খোলেনি কেন? পিডিএফ তো আমি আপলোড তো সেদিনই করে দিয়েছিলাম। এই নিউক্লিয় বল, পরমাণু ক্রমাঙ্ক। না না, পিডিএফ তো আমি তো আপলোড করেছি। চ্যাপ্টার 2, এই যে এই পিডিএফটা পেয়েছো তো? এটা একদম দেখবে ফিজিক্যাল সায়েন্সের যেখানে পিডিএফ এর অপশন রয়েছে ওর। কিন্তু এর পিডিএফ তো আমি আপলোড করেছি, এই যে পিডিএফ করাই রয়েছে এটা। ঠিক আছে, আমি আবার দেখবো চেক করে। এবার এখানে আসো। আচ্ছা, এই যে নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো ক্যালকুলেট করতে পারবে? হ্যাঁ, ওটাই পরীক্ষায় আছে। ধরো তোমাকে এরকম বললো ইউ 238, 38, হ্যাঁ ইউরেনিয়াম, এখানে 92, এর মধ্যে বলছে প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, আর নিউট্রন সংখ্যা কত। কি করে করবে? হ্যাঁ, প্রোটন সংখ্যা 92, হুম 238 মাইনাস 92, তার মানে এখানে দাঁড়াবে এটা 6, তাহলে এটা 1 কত দাঁড়াচ্ছে, 146। তো এই যে সিম্পল ক্যালকুলেশনটা, এটা ভুলবে না ভুলবে না? কারণ হচ্ছে এটা পরের দিকেও আসবে, আর তোমাদের স্কুলেতে যেটা আসবে, মানে ধরো এরকম কোনো দিতে পারে, ধরো সিএল নেগেটিভ, উপরে বলছে 37, নিচে কিছু বলে, তাহলে এর প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, আর নিউট্রন সংখ্যা কত? না, এটা সিএল মানেই তোমাকে ভেবে নিতে হবে, মানে না, সিএল এর অ্যাটমিক নাম্বার যেটা তোমার 17, 17, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 17। কি করে হবে? এখানে 17 লিখলে তারপর এখানে নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 37, হ্যাঁ তার মানে 20, এখানে ইলেকট্রন 17 লিখলেই কেটে দেবে। কারণ আগের দিনে বলেছিলাম যে কেমিস্ট্রির ক্ষেত্রে মাইনাস মানেই ওখানে ইলেকট্রন বেশি আছে, প্লাস মানেই ওখানে ইলেকট্রন কম আছে। মানে যেটা আমরা নর্মালি কি দেখি, কোনো জিনিস যোগ করা মানে বাড়তে থাকে, কেমিস্ট্রিতে কোনো জিনিস যোগ সাইন দেখলে, মানে প্লাস সাইন দেখলে কমছে, তার মানে এখানে তোমার মাইনাস আছে, তার মানে একটা ইলেকট্রন বাড়বে তো।
তাহলে এখানে তখন এটা হয়ে যাবে 18, 17 লিখলেই কেটে দেবে কিন্তু বলে দিলাম। আর পরীক্ষাতে এই ফরম্যাটেই আসবে। তো তোমাদের স্কুলের মানে টিচার কোন স্ট্যান্ডার্ডে করবে জানি না, কিন্তু এরকম কোশ্চেন আসে কিন্তু। আর ওই সার্কেল সার্কেল করে মানে ড্র করতে পারবে তো সবকটাই? হুম 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 পটাশিয়াম 19 আর হচ্ছে ক্যালসিয়াম তোমার 20। আচ্ছা, হ্যাঁ, Mg2 পজিটিভেতে কতগুলো প্রোটন আছে আর ইলেকট্রন কতগুলো আছে? Mg হচ্ছে তোমার 12। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, আর নিউট্রন সংখ্যা? নিউট্রন সংখ্যা ধরনের শুধু নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন। বা এটা এখানে নিউটন সংখ্যাও বলতে পারো, কারণ ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার 24। অ্যাটমিক ওয়েট আগে প্রোটন সংখ্যা কত হচ্ছে 12, ইলেকট্রন সংখ্যা 11। কেন, এখানে কত পজিটিভ আছে? 10 আছে। তার মানে এটা 10 হলো, আর নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 12ই হবে, কারণ এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আর একটা বলছি, যেটা এখানে একটা কনসেপ্ট বলবো, ওই জন্যই বলছি। এখানে O2 নেগেটিভ, O2 হচ্ছে তোমার অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, অ্যাটমিক ওয়েট 16। এবার বলো প্রোটন কতগুলো আছে, ইলেকট্রন কতগুলো আছে, আর নিউট্রন কতগুলো আছে? O2 2 মাইনাস। হুম 16টা হচ্ছে অ্যাটমিক ওয়েট অক্সিজেনের, আর এটা অ্যাটমিক নাম্বার। নিউট্রন 8ই হবে। প্রোটন সংখ্যা কত হচ্ছে? কেন 6 হবে কেন? অ্যাটমিক নাম্বার যা সেটাই তো হবে প্রোটন সংখ্যা। তাহলে হুম 10 হবে, কারণ এখানে দুটো ইলেকট্রন মানে 2 মাইনাস আছে, তাহলে 8 এর সঙ্গে দুটো ইলেকট্রন অ্যাড হবে, তাহলে 10 হবে। আচ্ছা, এখানে মেন দেখছো যে এই দুটোর ভেতরে, মানে এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের ভেতরে, মানে কি ডিফারেন্স দেখছো বা কি সিমিলারিটি দেখছো? হুম দাঁড়া দাঁড়া, আমি এটাকে আবার ফের লিখছি। এখানে Mg2 পজিটিভ, এখানে ছিল এইটার অ্যাটমিক ওয়েট 24, অ্যাটমিক নাম্বার তোমার 12, এর প্রোটন লিখছিলে 12 লিখেছো, ইলেকট্রন 10, আর নিউট্রন হয়েছে 12। আর এখানে O2 নেগেটিভ, এখানে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার 16, অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 8,
এটাতে প্রোটন হয়েছে 12, ইলেকট্রন হয়েছে 10, এখানে প্রোটন হয়েছে 8 আর নিউট্রন হয়েছে তোমার 8। এটা হয়েছে তো। এবার আমি বলছি এই দুটোর মধ্যে সিমিলার কি আছে আর ডিসিমিলার কি আছে। একটা হচ্ছে তোমার ডিসিমিলার মানে একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন, আর দুটোতে ইলেকট্রন সংখ্যা সমান আছে। যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে কোনো পরমাণু বা আয়নের মধ্যে, তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক আয়ন। আইসো ইলেকট্রনিক আয়ন, এটা একটা নতুন টার্ম এলো, বুঝতে পারলে? যদি নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে তখন তাদের বলা হয় আইসো ইলেকট্রনিক আয়ন। হ্যালো। হ্যাঁ, মানে যেটা এখানে বলছিলাম, দেখ এখানে তোমার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে 10, অক্সিজেনেরও ইলেকট্রন রয়েছে 10, তার মানে এদের ইলেকট্রন সংখ্যাটা কি সমান, সেই জন্য এদিকে বলা হয় আইসো ইলেকট্রনিক আয়ন। বুঝে গেল? আইসো ইলেকট্রনিক বলা যাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে, ইলেকট্রন সংখ্যা সমান হবে বা এক হবে। আচ্ছা, Al3 পজিটিভের কি হবে? Al3 পজিটিভ এর অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার 27, অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 30। হুম, ইলেকট্রন সংখ্যা 10, তার মানে এও কি হয়ে যাচ্ছে আইসো ইলেকট্রন। আবার ধরো, হ্যাঁ ধরো F মাইনাস আছে, ফ্লোরিন, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার কত? ফ্লোরিন অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, অ্যাটমিক ওয়েট 17, 19, 17। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফ্লুরিনের এখানে প্রোটন সংখ্যা কত হচ্ছে?
আর এগুলো খাতায় লিখছো? ঠিক আছে। এর অ্যাটমিক ওয়েট হবে তোমার 18, 17 না, এটা হবে তোমার 18। আর হচ্ছে তোমার প্রোটন এখানে হচ্ছে তোমার 9, ইলেকট্রন হচ্ছে তোমার 10, আর নিউট্রন হচ্ছে 18 মাইনাস 9, 9। তো এরা এখানে সবকটাই কি আইসো ইলেকট্রনিক হচ্ছে, মানে সবারই ইলেকট্রন সংখ্যাটা সমান আছে। ঠিক আছে, এরকম এক্সাম্পল পরীক্ষায় আছে। এবার নেক্সট টপিকে, আজকের টপিকে আসে, বলছে যে পদার্থের বিভিন্ন অবস্থা। পদার্থের আমরা, আচ্ছা ধরো এখন একটু সন্ধ্যেবেলা টাইম, ধরো বাড়িতে তোমার ওই যে কি বলে সন্ধে দেওয়া হচ্ছে, মানে ধূপ জ্বালানো হয়েছে। ধরো ধূপটা তোমার বাড়ির এক কোণে রেখে দেওয়া হয়, বা কোনো মানে মানে কোনো ঠাকুর মন্দিরে বা ঠাকুরের কাছে রেখে দেওয়া হয়। ধূপটা কি থাকে, এক জায়গাতেই থাকে, তাহলে ওই, হ্যাঁ গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। ওইটা কেন ছড়িয়ে যায়? ওইটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়ে যায়, ওটা হচ্ছে অন্য আর একটা প্রপার্টি। কিন্তু হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে যে যে ধূপ থেকে যেই গ্যাসটা বেরোচ্ছে, সে গ্যাসটা কি করতে চাইছে, মানে চতুর্দিকে স্প্রেড হয়ে যেতে চাইছে, মানে ছড়িয়ে যেতে চাইছে, তাই তো? ধূপকাঠির ক্ষেত্রে মানে যদি ওখানে গ্যাসের প্রপার্টি যদি না থাকতো, তাহলে কি চতুর্দিকে ছড়িয়ে যেত না ছড়াতো না? এবার ধরো, তার মানে তোমার গ্যাস কি করছে, কি চতুর্দিকে স্প্রেড হতে চাইছে, তার মানে যার অণুগুলোর ভেতরে দূরত্বটা কি হয়ে যাচ্ছে, এমনি বেশি, আরো বেশি হতে চাইছে, মানে যত স্প্রেড হয়ে যাচ্ছে। আবার ধরো তুমি যদি কোনো লিকুইডের ভেতরে, মানে ধরো এক গ্লাস কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিচ্ছ, ওতে যদি তুমি কয়েক বিন্দু যদি মানে কয়েক ফোঁটা যদি ওই নীল বা ব্লু কালারের কোনো কিছু জিনিস বা কালি ফেলে দাও, তাহলে কি হয়, কি টোটাল জলটাই যে কালার নেবে সে কালার হয়ে যাবে, তাই তো? তার মানে লিকুইডের মধ্যেও অণুগুলো কি হয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে, কিন্তু সলিডের ক্ষেত্রে স্প্রেড হচ্ছে না। মানে ধরো একটা লোহা নিয়েছো, ওর ভেতর তুমি জল দিলে, বা লোহার সঙ্গে তুমি অন্য কোনো ধাতু নিলে বা কোনো কঠিন পদার্থ নিলে, তাহলে ওরা কিন্তু অণুগুলোর মধ্যে মিক্সড হচ্ছে না। তার মানে আমরা কি বলতে পারি, যে গ্যাসের অণুগুলোর ভেতরে এই যে ডিস্টেন্সটা অনেক বেশি, তাই তো? এটা গ্যাসের ক্ষেত্রে আসছে। আবার লিকুইডের ক্ষেত্রে কি আসবে, যেহেতু লিকুইড ফরম্যাটে আছে, এরকম কাছাকাছি থাকবে, মানে গ্যাসের তুলনায় অপেক্ষাকৃত কম। আর কঠিনের ক্ষেত্রে একদম গায়ে গায়ে লেগে থাকবে, মানে কোনো গ্যাপ থাকবে না, মানে মলিকুল গুলোর ভেতর। এটা কঠিনের ক্ষেত্রে হবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার সলিডের ক্ষেত্রে, মানে কঠিনের ক্ষেত্রে, এইটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে। তো এইটা তুমি নর্মালি তোমার মানে চলতে ফিরতে দেখতে পাচ্ছ, যে আমি মানে ধূপ জ্বালিয়ে দিলে টোটাল ঘরে আমার স্প্রেড হয়ে যাচ্ছে, মানে গ্যাস এয়ারের মধ্যে কি হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে, আর তুমি দেখতে পাচ্ছ না। মানে যখন ধূপকাঠিটা জ্বলছে, তুমি তার গ্যাসটা বা ধোঁয়াটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে আর শুধু স্মেলটাই পাচ্ছ, কিন্তু ধোঁয়াটা দেখতে পাচ্ছ না, তাই তো?
আর 1 গ্লাস জল নিলে ওতে যদি তুমি কালি ফেলো, 1 ফোঁটা কালি ফেললে টোটাল জলটাতেই যদি লাল কালার হয় তা লাল হয়ে যায়, বা যেই কালার নেবে সেই কালার হয়ে যাচ্ছে। মানে লিকুইডের মধ্যেও অণুগুলো কি হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে মানে আমরা আগের দিনে কি পড়েছিলাম, অণু কাকে বলে পড়েছিলাম, পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে পদার্থের সমস্ত গুণ বজায় থাকে তাকে অণু বলে। এবার অণুর কি ভর ও আয়তন দুটোই আছে, এটা আগের দিনেও বলেছিলাম। এই যে অণুগুলোর মধ্যে কিছু ফাঁকা বা ব্যবধান থাকে, যদি যেমন সলিডের অণুগুলোর ভেতরে বা পরমাণুর ভেতরে কোনো গ্যাপ থাকে না, তাই সলিডে তুমি যতই জল ঢালো ওরা জলটা কিন্তু মিক্সড হয়ে যায় না। এবার যদি কোনো অ্যাবজর্ব পার্টিকেল মানে যে জল শোষণ করে ওরকম কোনো পদার্থ না নিলে, মানে লোহার উপর জল ঢালছো, লোহা কি জল শোষণ করবে? জলটা গড়িয়ে চলে যাবে। বা লোহার উপরের মধ্যে যদি জল রেখে দাও, হিট বা সূর্যের তাপেতে জলটা ভেপার হয়ে যাবে, তাই তো? তার মানে কঠিনের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। গ্যাসের মধ্যে আছে দেখলে যে গ্যাসটা চতুর্দিকে ছড়িয়ে গেল, মানে ফাঁকা জায়গা আছে বলে ছড়িয়ে যেতে পারলো। ঠিক সেই বলছে যে অণুর মধ্যে কিছু ফাঁকা ব্যবধান থাকে, এই ফাঁককে বলে আন্তরাণবিক ব্যবধান বা ইন্টারমলিকুলার গ্যাপ। এই যে মলিকুলের মধ্যে যে গ্যাপটা হচ্ছে, এই যে গ্যাপগুলো, এর মধ্যে ধরো তুমি অন্য কোনো গ্যাস দিলে, এগুলো যেহেতু গ্যাপ রয়েছে অটোমেটিক এর মধ্যে মিশে যেতে পারবে গ্যাসের ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে কিন্তু হবে না, লিকুইডের ক্ষেত্রেও মিশে যাবে, কারণ এখানেও গ্যাপ আছে, তাই লিকুইডে মিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু সলিডের ক্ষেত্রে তুমি যখন অন্য কোনো দিচ্ছ এই গ্যাপে আর ঢুকছে না, মানে সলিডের ওপরে থেকে যাচ্ছে, তার মানে সলিডের মধ্যে কোনো গ্যাপ থাকে না। তো সেই না কঠিনে থাকে না, হচ্ছে কি মানে পরবর্তীকালে পড়বে যে কঠিনের মধ্যেও থাকে। মানে এখন এইটের জন্য ঠিক আছে, এই 9, 10 পর্যন্ত ঠিক আছে, 11-এ গিয়ে আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে ধরো এক একটা অণু যখন এরকম দেখাচ্ছ, এরকম সার্কুলার দেখাচ্ছ, সার্কুলার কখনোই কি হবে, এরকম হচ্ছে কি বলে জুড়ে যাবে না। এই দেখো এই মাঝখানে একটা করে গ্যাপ আছে, এই যে মাঝখানটা, মানে ধরো তুমি দুখানা সার্কেল, 3খানা সার্কেল নিলে, 3টে সার্কেলকে তুমি এরকম টাচ করে লিখলে, এই মাঝের এই অংশটা কি আছে, ফাঁকা থেকে যাচ্ছে। তো এই ফাঁকাটাকে পরবর্তীকালে বলা হয়, সলিডের ক্ষেত্রেই আসবে তোমার ভয়েড বলা হয়, ভয়েড, কিন্তু এখন সেটা লাগবে না। এই অংশটাকে বলা হয় ভয়েড, বলা হয় ভয়েড, VOID। ঠিক আছে, মানে এটা ইংলিশ। এখানে তো অণু, মানে আমি এখানে নর্মালি কি বললাম, যে অণুগুলোর ভেতরে গ্যাপ থাকে, যেটা সলিড আর লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে ইজিলি দেখতে পাচ্ছ, কিন্তু আমি বলছি যে সলিডের ক্ষেত্রেও থাকে। তো সলিডের ক্ষেত্রে যে গ্যাপটা থাকে সেটা খুবই কম, মানে সেটা এখন জানার দরকার নেই। এখন জানো যে সলিডের মধ্যে অণুগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকে না, তাই সলিডের সঙ্গে আরেকটা সলিড মিক্স হয় না, বা সলিডের মধ্যে অন্য কোনো ধাতু মিক্স হয়, এটুকু জানলেই হবে। এই ভয়েডের ব্যাপারটা পরে আছে, এখন নেই, কারণ অলরেডি সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। মানে এই যে কঠিন, তরল, গ্যাসীয়, 3টের আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে, তার মধ্যে কঠিনটা, টোটালটাই বাদ দিয়ে দিয়েছে সিলেবাস থেকে, মানে এই লকডাউনের পর থেকে। তো যা পড়বে এখনই পড়বে, পরবর্তীকালে আর আসবে না। মানে যদি ধরো সিলেবাসের আবার কিছু অল্টার হয়
বা আগের সিলেবাসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে তাহলে পড়তে পারবে, নাহলে বাদ হয়ে গেল। কিন্তু যেই অ্যাডভান্সে আছে কিন্তু, এই হচ্ছে ব্যাপার। সে পরের দিকে আবার বলে দেবো। দেখো এই যে মানে অণুগুলোর মধ্যে যে ফাঁকা বা যে ফাঁক বা ব্যবধান থাকছে তাকেই বলা হচ্ছে আন্তরাণবিক ব্যবধান বা ইন্টারমলিকুলার গ্যাপ। মানে মলিকুলার গুলোর মধ্যে যে গ্যাপটা থাকছে, ওই গ্যাপ থাকছে বলেই গ্যাস বাতাসের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে, তরলের মধ্যে অন্য কোনো তরল দিলে সেটা মিক্সড হয়ে যাচ্ছে। যদি গ্যাপ না থাকতো তাহলে মিক্সড হতো না। এবার বলছে অণুগুলোর পারস্পরিক আকর্ষণ, অণুগুলোর পরস্পরকে আকর্ষণ করে। অণুগুলোর আকর্ষণ বলকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল। মানে এই যে যেই অণুটা আসছে বা এই ধরো এই গ্রিন কালারের সঙ্গে এই গ্রিন কালার, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে। সলিডের ক্ষেত্রে এই অ্যাট্রাকশনটা বেশি, লিকুইডের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা সলিডের তুলনায় কম, গ্যাসের ক্ষেত্রে একদমই কম। হ্যাঁ, সেই কারণের জন্যই গ্যাসের অণুগুলো কি মানে গ্যাসিয়াস স্টেটে থাকছে। দূরত্ব অনেক বেশি এবং আকর্ষণ বলও অনেক কম। তাহলে সেই জন্যই এখানে বলছে আন্তরাণবিক ব্যবধান যত কম হয় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তত বেশি হয়। যেহেতু গ্যাসের ক্ষেত্রে আন্তরাণবিক ব্যবধান সব থেকে বেশি, তাহলে আকর্ষণ বল কি হয়ে যাবে, সব থেকে কম হবে। এই লাইনটা ইম্পর্টেন্ট, এই দুটো লাইন, যে আন্তরাণবিক ব্যবধান যত কম হবে মানে সলিডের সব থেকে কম, মানে গ্যাপ নেই, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে। তার মানে কঠিনের আন্তরাণবিক আকর্ষণ বল সব থেকে বেশি হবে। বুঝতে পারলে? এবার আন্তরাণবিক ব্যবধান যত বেশি হয় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তত কম হয়। তো এই দুটো লাইনই ইম্পর্টেন্ট। মানে এইটা দিয়ে তুমি গ্যাস, লিকুইড বা মানে গ্যাস, তরল আর কঠিনকে এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে? এবং গ্যাসীয় মানে পদার্থের অণুগুলোর মধ্যে, মানে অণুগুলো যে ধরো এই যে গ্যাসের মানে হচ্ছে তোমার একটা জায়গায় রেখে দিলে গ্যাস কিছুক্ষণ পরে আর ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ না। তো বা একটা কর্নারে রাখলে আর একটা কর্নারে তুমি স্মেল পাচ্ছ। তার কারণ হচ্ছে গ্যাসের অণুগুলো কখনো স্থির থাকে না, বা যে কোনো পদার্থেরই অণুগুলো কখনো এক জায়গায় স্ট্যাক থাকে না বা স্থির থাকে না, মানে স্ট্যাটিক থাকে না। এরা সবসময় র্যান্ডাম মুভমেন্ট করতে থাকে। সেটা কঠিনের ভেতরেও হয়, লিকুইডের ভেতরেও হয় এবং গ্যাসীয় ভেতরেও হয়। মানে পদার্থের অণুগুলো স্থির থাকে না, এরা সবসময় গতিশীল অবস্থা ভেদে এদের গতি কম বেশি হয়। ঠিক আছে? মানে কঠিনের ক্ষেত্রে গতিবেগ সব থেকে কম হবে, গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, লিকুইডের মাঝামাঝি হবে, কম হবে না বেশি হবে না। বোঝা গেল? তাহলে তিনটে পয়েন্ট এলো এখানে। একটা হচ্ছে ইন্টারমলিকুলার গ্যাপ, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আর একটা হচ্ছে তোমার র্যান্ডামনেস। মানে যে কোনো পদার্থের এই যে র্যান্ডামনেস মানে কথাটা বুঝতে পারলে তো? এই যে গতিশীল যেটা, মানে ধরো তুমি রাবারের বল দেখেছো, মানে তুমি যদি এইরকম মেঝেতে ছেড়ে দাও শুধু, অটোমেটিক লাফাতে থাকে। তাহলে ওই যে লাফাটাকেই বলা হয় তোমার র্যান্ডামনেস। মানে র্যান্ডামনেস হচ্ছে তোমার যেটাকে বলে বাংলায় বিশৃঙ্খল, মানে সে স্থির না। ঠিক আছে? এটাও পরবর্তীকালে আসবে র্যান্ডামনেস ব্যাপার। মানে পদার্থের অণুগুলো কখনোই স্থির থাকে না, এরা সবসময় গতিশীল অবস্থা ভেদে এদের গতি কম বেশি হয়। বোঝা গেল? তাহলে এই যেখানে যে লাইনটা ক্লিয়ার হলো তো, যে ফার্স্ট পয়েন্ট অণুগুলোর মধ্যে ফাঁকা বা ব্যবধান থাকে, ওই ব্যবধানকে বলা হয় ইন্টারমলিকুলার গ্যাপ বা আন্তরাণবিক
আন্তরাণবিক ব্যবধান, অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, সেই আকর্ষণ বলকে বলা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। অণুগুলো সবসময় গতিশীল থাকে, তো মানে পদার্থের অণুগুলো মানে কখনোই স্থির থাকে না, সেইটাকে বলা হচ্ছে তোমার র্যান্ডামনেস বা জিগজ্যাগ মোশন বলা হয়। মানে যেমন রাবারের বলকে ছেড়ে দিলে অল টাইম লাফাতে থাকে, মানে যত ফোর্সে ছাড়বে ততক্ষণ লাফাতে থাকে, তো ওই হ্যাঁ হাইটটা তত বেশি হবে, তো ওইটাকে জিগজ্যাগ মোশন বলা হয়। ঠিক আছে, তার মানে এই তিনটে পয়েন্ট এখান থেকে ক্লিয়ার হলো। এরপরে আসছে যে কঠিন। কঠিনের ক্ষেত্রে কি হবে, সেই একই জিনিস, এখানের মধ্যে কোনো মানে মলিকুলের মধ্যে কোনো গ্যাপ নেই, মানে একদম মানে কংক্রিটের মতন হয়ে রয়েছে, মানে অণুগুলোর মধ্যে বলছে কঠিন অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান খুব কম এবং এদের পারস্পরিক আকর্ষণ বল খুব বেশি, ফলে অণুগুলো ওই আকর্ষণ বল অতিক্রম করে স্বাধীনভাবে বিচরণ করতে পারে না বা ছড়িয়ে পড়ে। তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে কঠিন পদার্থ গ্যাসের মতন ছড়িয়ে পড়ে না কেন, তখন তোমাকে শুধু এই লাইনটুকু লিখতে হবে, কঠিন অবস্থায় পদার্থের অণুগুলোর মধ্যে ব্যবধান খুব কম বা আন্তরাণবিক ব্যবধান খুব কম এবং এদের আকর্ষণ বল খুব বেশি, তাই এরা ছড়িয়ে পড়ে মানে স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। তাই কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি এবং ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকে, ফলে পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার দুই থাকে। কঠিন পদার্থ দৃঢ় প্রকৃতির হয়। এবার বলছে কঠিন পদার্থের আকার আয়তন দুই কেন থাকে, তোমার উত্তর কি হবে? কঠিন পদার্থের আকার ও আয়তন দুটোই কেন থাকে, তুমি কি উত্তরে বলবে? এইটুকু জায়গার মধ্যেই দুখানা কোশ্চেন আছে, দুটো কোশ্চেনেরই একই অ্যান্সার। হ্যাঁ, তো এই লাইনটাই লিখতে হবে, এই যে এখানে আমি যে লাইনটা লিখেছি, তো এই লাইনটাতেই দুখানা কোশ্চেন, অ্যান্সার কিন্তু একটাই। তোমাকে বলছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন কেন থাকে, তখন বলতে হবে যে কঠিন পদার্থের অণুগুলোর ব্যবধান খুব কম, আকর্ষণ বল খুব বেশি। আবার কঠিন পদার্থ চতুর্দিকে ছড়িয়ে পড়ে না কেন বা স্বাধীনভাবে বিচরণ করে না কেন, এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো তাহলে তখন তোমার শুধু ওই ওপরের রেটিংটা লিখে দিলেই হবে। তাহলে কঠিন পদার্থ ক্লিয়ার হলো। তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে কঠিন পদার্থ কি, তুমি উত্তরে কি বলবে? পদার্থের কঠিন অবস্থা কি বা কঠিন পদার্থ কি কাকে বলে? হ্যাঁ, এখান থেকেই তো হবে, যেসব পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান খুব কম। হ্যাঁ, তো এই লাইনটাই তো হবে অ্যান্সার। মানে তুমি যেটা আগে তোমাকে কঠিন পদার্থ কাকে বলে, তুমি আগে বলতে যার আকার ও আয়তন আছে তাদের কঠিন পদার্থ আছে, কিন্তু এখানে আকার ও আয়তন কেন থাকে তার উত্তরটা হচ্ছে এটা, কঠিন পদার্থের আকার আয়তন কেন থাকে। তাহলে আলটিমেট কঠিন পদার্থের ডেফিনেশনটা কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো যে কঠিন অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান কম বা যেসব পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান খুব কম এবং এদের আকর্ষণ বল খুব বেশি, সেই পদার্থকে কঠিন পদার্থ বলে। তার মানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কঠিন পদার্থ মানে কঠিন পদার্থ কাকে বলে, তুমি এর আগে পর্যন্ত শিখে এসেছিলে যেসব পদার্থের আকার আয়তন থাকে তাদের কঠিন পদার্থ বলে, তাই তো? কিন্তু এরপর থেকে বলবে
এই লাইনটা আমি এই চ্যাপ্টার প্রথমের দিকেই আমি বলেছিলাম, গ্যাস, লিকুইড আর কঠিন সলিড যখন আসছিল, একদম প্রথমের দিকে বলেছিলাম এই চ্যাপ্টারের স্টার্টিং। তাহলে এরপরে ডেফিনেশনটা কঠিন বললেই তোমাকে বলতে হবে যে পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ভর কম এবং আকর্ষণ বল বেশি, ব্যাস তাহলেই তোমার কঠিনের স্ট্যান্ডার্ড অ্যান্সার দেওয়া হয়ে গেল। মানে তুমি যে ক্লাস 8-এ পড়ছো, এই ডেফিনেশনটা বললে সেটা যে কোশ্চেন জিজ্ঞেস করেছে সে বুঝে যাবে। মানে বুঝতে পারলে না? বুঝতে পারলেন? হ্যাঁ, এবার তরলের ক্ষেত্রে আসা। তরলের ক্ষেত্রে কি ছিল যে তোমার অণুগুলোর মধ্যে গ্যাপ ছিল, কিন্তু সলিড একদমই গ্যাপ ছিল না, এরকম ছিল অণুগুলো। তো তরল অবস্থায় অণুগুলোর মধ্যে কি থাকছে? ব্যবধান অপেক্ষাকৃত বেশি, মানে আকর্ষণ বল এবং আকর্ষণ বল কম। এই অবস্থায় অণুগুলোর গতি যথেষ্ট বেশি হয়। তার মানে এই যে গ্যাপ থাকছে মানে অপেক্ষাকৃত বেশি, এবং আকর্ষণ বল কম মানে অপেক্ষাকৃত কম, মানে গ্যাসের থেকে আকর্ষণ বল বেশি, কিন্তু কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বল কম। কঠিনের আকর্ষণ বল সব থেকে বেশি, তো তরলের ক্ষেত্রে আকর্ষণ বল কঠিনের থেকে কম। তো এই অবস্থায় অণুগুলোর গতি যথেষ্ট বেশি হয়। মানে দেখো এখানে অণুগুলো ফ্রি থাকছে, মানে একদম স্বাধীনভাবে থাকতে পারছে। কিন্তু সলিডের ক্ষেত্রে কি দেখেছিলেন? একটার সঙ্গে আরেকটা টাচ হয়ে আছে, মানে অণুগুলো ফ্রি নেই। যেমন ধরো তোমাকে হচ্ছে কি বলে, একটা ঘরেতে তোমাকে একা ছেড়ে দেওয়া হলো, তুমি ধরো ঘরের এইদিক ওইদিক যাতায়াত করছো, মানে তুমি ফ্রিলি যাতায়াত করতে পারছো। ধরো ওই ঘরেতে আরো লোকজন আছে, মানে যেখানে দাঁড়ানোর জায়গা নেই। যেমন ধরো ভিড় বাসে উঠেছো কোনোদিন, বা ভিড় ট্রেনে, তার মানে ভিড় ট্রেনে বা বাসে উঠলে তুমি যে জায়গায় উঠে দাঁড়িয়ে গেলে তো সেখানেই দাঁড়িয়ে গেলে, হ্যাঁ, সরতে পারা যায় না। তাহলে ওই যে ভিড় বাসটাকে বলা হচ্ছে কঠিন পদার্থ। এবার ধরো বাসটাই যখন খালি থাকছে, বা ধরো তুমি ধরো স্কুল মাঠ দিয়ে হাঁটছো, তোমার স্কুলের মাঠ দিয়ে হাঁটছো, ধরো তোমার ওখানে অনেক বন্ধুরা খেলছে, যে যার মতন করে খেলছে, মানে তুমিও খেলছো, কিন্তু তুমি ওখানে স্বাধীনভাবে থাকতে পারছো, মানে তুমি এই দিক যাচ্ছ ওই দিক যাচ্ছ, এটা করছো। এবার ধরো তুমি তোমার বাড়িতে আছো, বাড়িতে যখন থাকছো তুমি মানে টোটালি একবার এই দিক যাচ্ছ একবার এই দিক যাচ্ছ, এই ঘুরতে থাকছো। তো বাড়িতে থাকা বা স্কুল মাঠে থাকা, তো সেইটাকে বলা হচ্ছে তোমার তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ। আর যেটা ভিড় ট্রেনে বা বাসে থাকছো, তখন সেটা কঠিন অবস্থায়। তো এক্সাম্পলটা বোঝা গেল তো অণুগুলোর মধ্যে কি হচ্ছে? তো এখানেও ঠিক তরলের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে গ্যাপটা বেশি, আকর্ষণ বলটা কম, এবং অণুগুলোর মধ্যে এবার এই যে গতিশীল লাইনটা এসেছিল, তুমি যখন খেলার মাঠে আছো, তো খেলার মাঠে তুমি দৌড়াচ্ছ, হাঁটছো বা দাঁড়িয়ে রয়েছো, তার মানে তোমার মুভমেন্ট হচ্ছে। মানে তোমাকে যদি অণু ধরা হয় তাহলে তোমার মুভমেন্ট হচ্ছে, তুমি গতিশীল হচ্ছ। আবার ঘরের ভেতরেও তুমি গতিশীল হচ্ছ। তার মানে এই লাইনটা তাহলে বোঝা গেল যে ফলে অণুগুলো পারস্পরিক আকর্ষণ করে, না 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 কোথায় গেল, এখানে। এই অবস্থায় অণুগুলোর গতি যথেষ্ট বেশি হয়, ফলে অণুগুলোর পারস্পরিক আকর্ষণ অতিক্রম করে আলগা অবস্থায় আসে। এই অবস্থায় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তা তরল পদার্থের আয়তনকে বজায় রাখতে পারে, আকারকে বজায় রাখতে পারে, তাই তো? মানে মানে ধরো তুমি যখন ঘরের ভেতর থাকছো, তখন ঘরের চারপাশটার মধ্যেই থাকছো। যখন তুমি মাঠে থাকছো তার কোনো শেপ থাকছে না,
বা তুমি ধরো রাস্তায় যখন থাকছো তখন কোনো শেপ থাকছে না। তো সেই জন্যই বলছি যে এই গতিশীল মানে যথেষ্ট গতি হয়, ফলে অণুগুলো পারস্পরিক আকর্ষণ অতিক্রম করে আলগা অবস্থায় আসে। এই অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে, তা তরল পদার্থের আয়তনকে বজায় রাখতে পারলেও আকারকে বজায় রাখতে পারে না। তো সেই জন্যই এই লাইনটা লেখা হয় যে তরল পদার্থের কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, যখন তুমি ঘরের মধ্যে থাকছো তখন তোমার ঘরের শেপ অনুসারে আসছে, মানে হচ্ছে ওইখানে ওরকম ভাবে বোঝানো যাচ্ছে না যে তোমাকে দিয়ে ঘরের আকার কিভাবে বোঝানো যাচ্ছে, মানে ঘরেরটাকে তোমাকে ওইটাকে ফিল করে নিতে হচ্ছে। হ্যাঁ, তরলটা শেপ হবে, কিন্তু তরল পদার্থে কি থাকে, একটা আয়তন থাকে। হ্যাঁ, এবার যখন তুমি ঘরের মধ্যে থাকছো তখন তোমার বাউন্ডারিটা নির্দিষ্ট, যখন তুমি মাঠে থাকছো বা রাস্তায় থাকছো তোমার বাউন্ডারিটা নির্দিষ্ট থাকছে না, তখন সেটা গ্যাসের ক্ষেত্রে হয়ে যাবে। তো এখানে যে তরল পদার্থের আয়তন থাকে কিন্তু আকার থাকে না কেন, তখন তোমাকে এই লাইনটা লিখতে হবে যে আকর্ষণ বল কম, ব্যবধান অপেক্ষাকৃত বেশি, এই অবস্থায় অণুগুলোর গতি যথেষ্ট বেশি হয়, ফলে অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অতিক্রম করে, মানে এদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল ছিল সেই আকর্ষণ বলটাকে ওভারকাম করে দেয়, মানে অতিক্রম করে ফেলে, অতিক্রম করে আলগা অবস্থায় আসে। কে আলগা অবস্থায় আছে? অণুগুলো আলগা অবস্থায় আছে। এই অবস্থায় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তা তরল পদার্থের আয়তনকে বজায় করে, মানে আয়তন বজায় রাখতে পারলেও আকারকে বজায় রাখতে পারেন। এখানেও সেই একই কথা, অ্যান্সার এই ফার্স্ট স্টেটমেন্টটা। বোঝা গেল? হুম। ওইটা আমি কি বললাম, ওইটা এর আগে শিখেছি। এখন তোমাকে এইটা বলতে হবে যে যেসব পদার্থের অণুগুলোর মধ্যে ব্যবধান অপেক্ষাকৃত বেশি, ব্র্যাকেটে লিখবে কঠিনের তুলনায়, আকর্ষণ বল কম কঠিনের তুলনায়, এই অবস্থায় মানে সেই সব পদার্থকে তরল পদার্থ বলে। তো ওই হিসাবে তোমাকে বলতে হবে। হলো? ক্লিয়ার হলো? এরপরে হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান এত বেশি যে প্রকৃতপক্ষে এদের মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে। মানে ধরো এরকম নেওয়া হচ্ছে, এখানে একটা রয়েছে অণু, এখানে একটা অণু রয়েছে, মানে যেখানে তোমার আকর্ষণ বলই থাকছে না। এই অবস্থায় অণুগুলোর গতিবেগ এত বেশি হয় এরা ইতস্তত ছুটাছুটি করে বেড়ায়। যেমন যখন তুমি খেলার মাঠে থাকছো, মানে তুমি যখন ধরো তোমাদের স্কুলেতে টিফিন বা ক্লাস ছাড়া যখন তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়, তুমি একবার স্কুলের এই প্রান্ত যাচ্ছ, ও প্রান্ত যাচ্ছ, এই দিক যাচ্ছ, ওই দিক ঘুরছো, মানে ঘরের ভেতর তুমি একটা লিমিটেড মানে ধরো দৌড়াতে পারছো না কিন্তু চলাফেরা করতে পারছো, মানে গতিশীল হচ্ছ। মানে যখন তুমি স্কুলে বা রাস্তায় থাকছো তুমি দৌড়াতে পারছো, মানে গতি মানে তোমার গতিটা বেশি হচ্ছে সব থেকে, তাই তো? তো সেই জন্যই গ্যাস কি জিনিস, কঠিন, তরল, এই তিনটে ক্লিয়ার হলো তো? তো এখানে আমরা কি বলেছে দেখি, যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান এত বেশি যে প্রকৃতপক্ষে এদের মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে। এই অবস্থায় অণুগুলোর গতিবেগ এত বেশি যে এরা ইতস্তত ছোটাছুটি করে, তাই গ্যাসীয় পদার্থ খোলা পাত্রে রাখা যায় না। এবার এখানে কোশ্চেন বলছে গ্যাসীয় পদার্থকে খোলা পাত্রে কেন রাখা যায় না, তখন তোমার অ্যান্সার হবে এতটুকু অংশ। ওই সেই আকর্ষণ বল কম, ব্যবধান এত বেশি, এই অবস্থায় অণুগুলোর গতিবেগ এত বেশি হয় যে এরা ইতস্তত ছোটাছুটি করে বেড়ায়।
এইটাই, এই যে এই গতিবেগটাকে তুমি, এই গতিবেগ কথাটা না লিখলে কেটে দেবে কিন্তু, মানে তুমি ওপরেরটা লিখলে এই যে এখানে যে গতিবেগ কথাটা না লেখো, এটাকে কাইনেটিক এনার্জি বলে। মানে ধরো অন্য বইয়েতে বা ইংলিশে হলে এটাকে কাইনেটিক এনার্জি কথাটা না লিখলে, মানে এরকম আমাকে অনেক গার্জিয়ান কোশ্চেন করেছিল কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি করে আসছে, মানে বুঝতে পারলেন আমার কোশ্চেনটা? বলছে ধরো একটা গার্জেন আমাকে, ধরো আমি পড়াতে গেছি বা জিজ্ঞেস করছে যে সব কোশ্চেন এর অ্যান্সার কেটে দিয়েছে, মানে এই এই চ্যাপ্টার থেকে মানে যা লিখেছে সব কেটে দিয়েছে, বলছে সব জায়গায় কাইনেটিক এনার্জি লিখতে হবে। মানে দ্য কাইনেটিক এনার্জি কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে কি করে আসছে, মানে গতিবেগ কি করে আসছে। গতিবেগ মানে তুমি ফিজিক্সে পড়েছো, মানে বল গতিবেগ এগুলো পড়েছো, কিন্তু কেমিস্ট্রির ভেতরে কঠিন তরল গ্যাসে পদার্থের অবস্থাতে গতিবেগ কোথা থেকে আসছে? কখনোই পদার্থের মধ্যে স্থির থাকে না। না, সবার প্রথমে বলতে হবে যে পদার্থের এই লাইনটা, পদার্থের অণুগুলো কখনোই স্থির থাকে না। যখনই আমি পদার্থ বলছি সেটা কঠিন তরল গ্যাসীয় তিনটেই হচ্ছে, তাহলে এরা সবসময় গতিশীল অবস্থাতে, অবস্থা ভেদে এদের গতি কম বা বেশি হয়। গ্যাসের ক্ষেত্রে গতিবেগ সব থেকে বেশি হবে, মানে যখন তুমি খেলার মাঠে থাকছো। তরলের ক্ষেত্রে গতিবেগ গ্যাসের তুলনায় কম হবে যখন তুমি ঘরের ভেতর থাকছো। আবার যখন তুমি ভিড় বাসের মধ্যে থাকছো তখন তোমার গতিবেগই নেই, মানে খুবই কম একদম, মানে হয়তো তুমি একবার হয়তো এই দিক থেকে ওই দিক সরতে পারো হয়তো। তা এই যে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কঠিন তরল গ্যাসের এখানে গতিবেগ এই টার্মটা লিখতে হচ্ছে কেন, তাহলে আমাদের কোশ্চেন ছিল যে এটা তরল পদার্থের, না না তরল না গ্যাসের ক্ষেত্রে, যে গ্যাসীয় পদার্থকে খোলা পাত্রে রাখা যায় না কেন। তুমি প্রথম লাইনটা লিখবে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান এত বেশি যে প্রকৃতপক্ষে এদের মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে। এই অবস্থাতে অণুগুলোর গতিবেগ, এই গতিবেগ কথাটা লিখতেই হবে, নালে কেটে দেবে। গতিবেগ এত বেশি যে এরা ইতস্তত ছোটাছুটি করে বেড়ায়, তাই গ্যাসীয় পদার্থকে খোলা পাত্রে রাখা যায়, এবং যে আবদ্ধ পাত্রে রাখা হয়, যে আবদ্ধ পাত্রে রাখা হোক না কেন সমস্ত আয়তন জুড়ে থাকে এবং অণুগুলোর বাধাহীন গতিশীলতার জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই। তার মানে তোমাকে আকার আয়তন নেই বললে গোটাটাই লিখতে হবে। তো এই জায়গাটা ভালো করে পড়বে কিন্তু। এর পরের টপিকে আছে দেখো, আর কতটুকু আছে, এটাকে এই পর্যন্ত রাখবো আজকে। দাঁড়াও, তো এটা বেশিক্ষণ লাগবে না, আমি বলে দিচ্ছি কারণ এর পরের দিন ওই যোজ্যতা রাসায়নিক বন্ধন বলবো আর কি। এবার দেখো পদার্থের অবস্থার পরিবর্তন, মানে যেহেতু পদার্থের মধ্যে অণুগুলো সবসময় গতিশীল, এবার যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো, এই যে অবস্থার পরিবর্তন, উষ্ণতা বাড়ালে পদার্থের কোনো অবস্থাতে অণুগুলো গতিশক্তি বাড়ে, মানে যে কোনো অবস্থাতেই অণুগুলোর গতিশক্তি বাড়ে, মানে উষ্ণতা বৃদ্ধি করলে। যেমন ধরো মানে ধরো কোনো জিনিসকে তুমি গরম করছো বা বয়েল করছো, সেটা ভেপারে কনভার্ট হয়ে যায়, মানে লিকুইড থেকে। তো ওখানে ওর ভেতরেও অণুগুলো গতিশীল থাকে, মানে উষ্ণতা বৃদ্ধি করছে। যেমন ধরো শীতকালে তুমি
রোদ্দুরে স্থির থাকছো, তাই তো? মানে রোদ পেলে সেখানে তুমি গিয়ে কিছুক্ষণ দাঁড়াচ্ছ, কিন্তু সেম একই টাইমে গ্রীষ্মকালে তুমি কি করছো? রোদ্দুর থেকে দূরে পালাচ্ছ। তার মানে কি হলো কি, দুটো সময়ের উষ্ণতার পার্থক্য রয়েছে, তাপমাত্রার পার্থক্য আছে। যদি তোমাকে অণু হিসাবে ধরা হয়, দুটো সিস্টেমেতে মানে দুটো সময়েতে তুমি রোদ্দুরে থাকছো, একটা সময় রোদ্দুরে থাকছো না, তার মানে উষ্ণতা পার্থক্যের জন্যই তুমি থাকছো না। তার মানে যদি ধরো তোমাকে গ্রীষ্মকালে জোর করে কেউ যদি রোদ্দুরে মানে হয়তো ছেড়ে দিল, তুমি সেখান থেকে দৌড়ে পালাবে। এবার যদি প্রচন্ড গরম হয়, তাহলে তোমার স্পিডটাও আরো বেশি হবে। তাহলে উষ্ণতা যত বৃদ্ধি করবে, গ্যাস পদার্থের মধ্যে অণুগুলোর গতিবেগও কি হবে, তত বৃদ্ধি পাবে। তো সেই লাইন, এইখান থেকে এই লাইনটাই আসছে যে পদার্থের অবস্থার পরিবর্তন, উষ্ণতা বাড়লে পদার্থের যে কোনো অবস্থাতে অণুগুলো গতিশীল, গতিশক্তি বাড়ে। তো বুঝতে পারলে না বুঝতে পারলে না? এবার হচ্ছে পদার্থের উষ্ণতা বৃদ্ধি, মানে কঠিন পদার্থের অণুগুলো স্বাভাবিক অবস্থাতে মানে ভাইব্রেশন করে, মানে কাঁপে। এখন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে কঠিন পদার্থের অণুগুলো তাপ গ্রহণ করে, এর ফলে এদের কম্পনের মাত্রা ও গতিশক্তি বেড়ে যায়। এই গতিশক্তির কথাটাও লিখতে হবে কিন্তু, কারণ ফার্স্ট, হ্যাঁ বলো। মানে অণুগুলো ধরো কঠিন পদার্থকে, ধরো তুমি লোহাকে রেখে দিয়েছো, লোহার যে অণুগুলো রয়েছে বা পরমাণুগুলো আছে, ওদের মধ্যে ভাইব্রেশন অটোমেটিক হচ্ছে, কিন্তু যেই ভাইব্রেশনটা আমরা বুঝতে পারছি না। মানে কোনো পদার্থের অণু স্থির থাকে না, তার গতিশক্তি আছে, মানে গতিশীল সে, মানে সে মুভমেন্ট করছে। মানে বুঝতে পারলে না বুঝতে পারলে না? যেমন ধরো লোহার ক্ষেত্রে, লোহাকে আমরা কি কি জিনিস জানি, যে লোহার মধ্যে মানে অণুগুলো একদম কনজাস্ট হয়ে রয়েছে, সেই জন্য দৃঢ় বলা হচ্ছে, শক্ত। কিন্তু ওর ভেতরে অণুগুলো কিন্তু অল টাইম গতিশীল, সেই গতিশক্তিটা খুবই কম। তো সেই জন্য বলছে যে স্বাভাবিক অবস্থাতে কাঁপছে, মানে স্থির নেই, সেই জন্যই কাঁপছে। স্থির না থাকা মানেই তো কাঁপা জিনিসটাকে বোঝায়। সেইটাকে হচ্ছে তোমার মানে অণুগুলো স্বাভাবিক অবস্থাতেই কাঁপে, এবং কঠিন পদার্থকে উত্তপ্ত করলে পদার্থের অণুগুলোর তাপ শক্তি গ্রহণ করে। মানে যখনই তুমি গরম করছো, ওই অণুগুলো হিট অ্যাবজর্ব করছে, মানে তাপ শক্তি গ্রহণ করছে, ফলে এদের কম্পনের মাত্রা ও গতিশক্তি বেড়ে যায়। এক সময় সেই কম্পন এত বেড়ে যায় যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যায় এবং অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। তখন কঠিন পদার্থ গলে গিয়ে তরলে পরিণত হয়। এই পরিবর্তনকেই গলন বলে বা মেল্টিং বলে। এই লাইনটা একবার পড়ো। বুঝতে পারলে এখানটা? এরপরের পয়েন্ট হচ্ছে তোমার তরলের উষ্ণতা বৃদ্ধি। সেম কঠিনের মতনই হবে। বলছে তরল পদার্থকে উত্তপ্ত করলে তরল পদার্থের অণুগুলোর গতিশক্তি বাড়ে। এক সময়ে গতিশক্তি এত বাড়ে যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এবং তাদের ধরে আকর্ষণ বল আর তারা ধরে রাখতে পারে না, মানে আকর্ষণ বল খুব কমে যায় আর তাদের ধরে রাখতে পারে না। তখন তরল ফুটে বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটন বলে। এটা হবে বয়লিং। এটা ভুল লিখেছে, মেল্টিং। এটা হবে বয়লিং হবে, আর আগেরটা ছিল মেল্টিং। স্ফুটন হচ্ছে যে এখানেও সেই একই কথা,
গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, মানে তরল পদার্থ উত্তপ্ত করলে তরল পদার্থের অণুগুলোর গতিশক্তি বাড়ে, মানে উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়ছে। মানে যেমন তোমাকে শীতকালে রোদ্দুর আর গ্রীষ্মকালে রোদ্দুরের পার্থক্য বোঝালাম, যে তরল পদার্থকে উত্তপ্ত করলে তরল পদার্থের অণুগুলোর গতিশক্তি বাড়ে। এক সময় গতিশক্তি এত বাড়ে যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আর তাদের ধরে রাখতে পারে, মানে আকর্ষণ বল আর থাকে না এবং অণুগুলো আর তরল থাকে না, তখন ফুটে বাষ্পে পরিণত হয়। পরীক্ষার খাতাতে এই গতিশক্তির কথাটা না লিখলে কেটে দেবে, ঠিক আছে? এরকম টাইপের অনেক কোশ্চেন রয়েছে, মানে যে তিনটে পয়েন্ট বললাম, তিনটে পয়েন্টেরই গতিশক্তি বলতে হবে, মানে কাইনেটিক এনার্জির কথা বলতে হবে। এরপরের পয়েন্ট দেখো, বলছে কোনো কোনো কঠিন পদার্থকে খোলা হয় গরম করলে তাদের অণুগুলো দ্রুত গতিশক্তি প্রাপ্ত হয়ে তরলে পরিণত হয় না। কি বলছে এটা? বলছে কঠিন পদার্থকে খোলা হওয়ায় গরম করলে, মানে যেমন ধরো লোহাকে তুমি এমনি নর্মাল গরম করছো, বলছে তাদের অণুগুলো দ্রুত গতিশক্তি প্রাপ্ত হয় বলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত, যেটাকে সাবলিমেশন বলা হচ্ছে, যেটাকে ঊর্ধ্বপাতন বলে। যেমন ধরো ন্যাপথলিন, ন্যাপথলিন সাধারণ অবস্থায় কি থাকে? কঠিন থাকে, কিছুদিন রেখে দিলে ন্যাপথলিন আর থাকে না, তাই তো? মানে ধরো, বা কর্পূরকে তুমি খোলা জায়গায় রেখে দিলেই আর গ্যাসে পরিণত হয়ে যায়, মানে তরলে হয় না, একদম ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়। বলছে কোনো কোনো পদার্থকে খোলা হাওয়ায় গরম করলে তাদের অণুগুলো দ্রুত গতিশক্তি প্রাপ্ত হয়ে তরলে পরিণত, মাঝে যে আমরা যে বলছি কঠিন, তরল আর গ্যাস, এই যে একটার পর একটা, যেটা ওয়াটারের ক্ষেত্রে আসে, মানে জলের ক্ষেত্রে আসে, মানে তুমি একবার ওয়াটার বলছো, একবার বলছো তুমি আইস বলছো, আবার বলছো তুমি ভেপার বলছো, জলীয় বাষ্প, মানে তিনটে অবস্থা আলাদা। মানে একদম ডাইরেক্ট তুমি আইস থেকে ভেপারে যেতে পারো না। আইস থেকে ভেপারে যেতে পারো? মাঝখানে তোমাকে তরলে আসতেই হবে। বলছে এমন কিছু পদার্থ আছে যারা ডাইরেক্ট সলিড থেকে, মানে কঠিন অবস্থা থেকে তরলে না গিয়ে গ্যাসীয় হতে চলে যাচ্ছে, মানে গ্যাসীয় পদার্থে চলে যাচ্ছে। যেমন আসবে তোমার কর্পূর আসবে, আয়োডিন আসবে, ন্যাপথলিন আসবে, কঠিন কার্বন ডাই অক্সাইড আসবে, এরা কঠিন থেকে সরাসরি বাষ্পেতে চলে যাবে। বোঝা গেল? ড্রাই আইস, এটা আগের দিন বলেছিলাম, ড্রাই আইস, এই তো সলিড কার্বন ডাই অক্সাইড, ওই এইটুকু লিখলেই হয়ে যাবে। সলিড CO2 কে ড্রাই আইস কেন বলে? দেখো, আইস কে দেখতে কেমন? সাদা কালারের। যখন কার্বন ডাই অক্সাইডকে কনডেন্স করা হয়, মানে ঘনীভূত করা হয়, তো ওইটা তোমার ওর অণুগুলো ওরকম জমে সলিড আকারে আসে। বা সব থেকে দেখবে যে ওই যে যেখানে ফায়ার ব্রিগেড এরিয়া, এরকম ছোট ছোট গ্যাস জার থাকে না, তো ওই গ্যাসকে স্প্রে করলে সাদা এরকম ফোমের মতন হয়ে যায়। তো পুরো সলিড হয় না, ফোমের মতন দেখতে লাগে বলেই এটাকে সলিড ড্রাই, মানে ওর মধ্যে ওয়াটার নেই, ঠিক আছে? দেখতে লাগে আইসের মতো। মানে যেমন ধরো বরফ দেখতে যেমন ধরো হচ্ছে, তুমি ধরো দার্জিলিং বা তুমি কাশ্মীর টাশ্মীর গেলে বরফের যে চাদর দেখতে পাও, আবার তুমি কার্বন ডাই অক্সাইডকে তুমি যদি কোনো জায়গায় আগুন লেগে যায় সেই জায়গায় স্প্রে করে দাও, তাহলে সেখানে ফোমের মতন তৈরি হয়। তো ফোম যে, মানে তুমি দেখবে ওই ফোমটাকে দেখতে এমনই লাগে বরফের মতো, তো সেইটাকেই বলা হয় ড্রাই আইস।
মানে ড্রাই আইস মানে শক্ত না, কিন্তু মানে দেখতে অনেকটা ফোমের মতন লাগে, যেখানে তোমার তুমি ফোম তৈরি করছো উইদাউট ওয়াটার, মানে জল ছাড়া, সেই জন্যই ড্রাই কথাটা আসছে। দেখতে লাগছে আইসের মতো, কিন্তু সেখানে ওয়াটার নেই, মানে জল নেই, সেই জন্যই ড্রাই কথাটা বলছি। বোঝা গেল? তো এরপরের পয়েন্ট হচ্ছে, কঠিনকে উত্তপ্ত করলে কঠিন তরলে পরিণত হয়, তরলকে উত্তপ্ত করলে বাষ্পে পরিণত হয়। কিন্তু বাষ্পকে উত্তপ্ত করলে কি ঘটে? এইমাত্র হলো যে কঠিনকে উত্তপ্ত করলে তরলে পরিণত হচ্ছে, আবার তরলকে উত্তপ্ত করলে বাষ্পে পরিণত হচ্ছে, কিন্তু বাষ্পকে উত্তপ্ত করলে কিসে পরিণত হয়? বলছে বাষ্পকে উত্তপ্ত করলে সেটা প্লাজমাতে পরিণত হয়। সেটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, যেখানে পদার্থের অণুগুলো ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ভেঙে যায়। তো সেটাই বলছে, গ্যাসীয় পদার্থকে উত্তপ্ত করলে তার উষ্ণতা বাড়তে থাকে, এবং খুব বেশি উষ্ণতায় গ্যাসীয় পদার্থের অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হয়, এবং উষ্ণতা আরো বাড়তে থাকলে এক সময় পরমাণুগুলো থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থায়, যার মধ্যে আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করছে, এবং পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রন, মানে এখানটা দেখো, এই জায়গাটা ব্যাপার হচ্ছে যে তুমি কঠিন পদার্থ নিচ্ছ, গরম করছো, সেটা তরলে গেল, তরলকে আবার উষ্ণতা বৃদ্ধি করছো, সেটা গ্যাসীয় পদার্থতে গেল, গ্যাসীয় পদার্থকে আবার হিট করছো, সেখানে কি হচ্ছে কি, সেটা প্লাজমাতে যাচ্ছে। মানে প্লাজমা অবস্থা মানে হচ্ছে সেখানে ইলেকট্রন আর প্রোটনের মানে ভেঙে যাচ্ছে। এই যে বলছে খুব বেশি উষ্ণতায় গ্যাসীয় পদার্থের অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হয়, উষ্ণতা আরো বাড়তে থাকলে এক সময় পরমাণুগুলি থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। যে প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থায়, যার মধ্যে আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করছে পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রন, মানে যেখানে পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন একসাথে থাকে, এখানে ইলেকট্রন আর প্রোটন, মানে পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন সেপারেট হয়ে গেছে, মানে দুটো আলাদা আলাদা ভাবে মুভমেন্ট করছে। সেটাই বলছি যে দৌড়াদৌড়ি করছে পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রন, একে বলে প্লাজমা। প্লাজমাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। এই পদার্থের চতুর্থ অবস্থা কি, তখন তোমাকে বলতে হবে প্লাজমা। যেটা সূর্য বা স্টারের ক্ষেত্রে প্রধান উপাদান হলো উত্তপ্ত প্লাজমা, মানে সান বা স্টারের প্রধান উপাদান হচ্ছে প্লাজমা। এবং বিজ্ঞানীরা অনুমান করেন যে সূর্যের কেন্দ্রে এই প্লাজমার উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করতে পারছো 1 কোটি ডিগ্রি সেলসিয়াস কি হবে? হুম হুম প্লাস, কারণ এরপরে আর যে অবস্থাটা হবে, কারণ ইলেকট্রনও তখন আবার সাব পার্টিকেলে ভাঙবে, সেটা আবার পরের দিকে শিখবে। মানে আপাত ওই অবস্থাটায় যখন হচ্ছে কোনো পদার্থ আর একটা পদার্থের সঙ্গে রিয়াকশন করছে, ওখানে তো ইলেকট্রনের রিয়াকশন করে, এবং ওই যে রিয়াকশনের টাইমে, যেমন ধরো বন্ড ফর্ম করা, যে আমি লিখে দিচ্ছি যে H2O, ওয়াটার যখন লিখছি H2O, HOH এরকম ভাবে লিখছি, তো এই বন্ডটা কি করে ফর্ম করলো? সেখানে ইলেকট্রন গুলো আবার সাব অরবিটালে ভাঙছে, যেটাকে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল এরকম ভাবে বলা হবে। মানে এখন আর বুঝতে পারবে না, তুমি শুধু আপাতত এই প্লাজমা পর্যন্তই মনে রাখো, তারপর ধীরে ধীরে আসবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এবার দেখো, বলছে লবণ, পোড়াচুন, কস্টিক সোডা, কলিচুন প্রভৃতি যৌগিক পদার্থগুলো কঠিন, কিন্তু এরা
অণু দিয়ে তৈরি না। মানে লবণ মানে কি NaCl, সোডিয়াম ক্লোরাইড, আবার পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড, কস্টিক সোডা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এরা কি বলছে যে যৌগিক পদার্থ কঠিন অবস্থায় থাকে কিন্তু এরা অণু দিয়ে তৈরি না। কারণ সোডিয়াম একটাই পরমাণু, একটা Cl মানে কি একটাই ক্লোরিন পরমাণু। এরা হচ্ছে পরবর্তীকালে পড়বে